আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম কত 36 নম্বর ক্লাসে কিন্তু পৌঁছে গেলাম। তো বুঝতেই পারছো যে আমরা টোটালে কমপ্লিট করতে করতে তোমাদেরকে আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস, পশ্চিমবঙ্গের আইসিডিএস এর জন্য সেরা ক্লাস তোমরা কিন্তু শুধুমাত্র আমাদের এখান থেকে পাবে। তাই তোমাদেরকে প্রথমে বলেছিলাম তোমরা যারা যারা এখনো সিট বুকিং করোনি এই নম্বরে 7430885955 নাম্বারে কিন্তু এক্ষুনি সিটটা বুকিং করে নিতে পারো। দেখো পশ্চিমবঙ্গের ভূগোল আমরা টপিক ধরে শুরু করেছি, তোমাদেরকে বলেছিলাম আমি যা কথা দিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু পাচ্ছ। তোমরা যারা ভর্তি হয়েছো তোমরা কিন্তু যেরকম কথা দিয়েছি সেম টু সেম ভাবে তোমরা কিন্তু ক্লাস কন্টিনিউ কিন্তু পাচ্ছ। দেখো পশ্চিমবঙ্গের ভূগোল অর্থাৎ আইসিডিএস এর জন্য স্পেশাল ক্লাস তোমাদের কিন্তু আমাদের পর্ব নাম্বার 2, কারণ আমি দুটো পার্টে আমি ক্লিয়ার করব, ঠিক আছে, কারণ দুটো পার্টে ক্লিয়ার না করলে কিন্তু হবে না জিনিসটা, তার জন্য আমরা স্পেশালি এক এক করে সমস্ত বিষয়গুলোকে খেয়াল করব। দেখো আর তোমাদেরকে বললামই যে মুখস্থ করার যে মাস্টার ক্লাস তোমাদের দেবো, মানে মুখস্থ একবার পড়লে মুখস্থ হয়ে যাবে সেভাবে তোমাদের কিন্তু ক্লাসগুলো দিচ্ছি এবং অ্যানালাইসিস করছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মক টেস্টের ব্যবস্থা রয়েছে, মানে প্রত্যেকটা দিন তোমাদের কিন্তু মক টেস্টের ব্যবস্থা। এই মক টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন মানে মক টেস্ট দিতেও তোমাদের ভালো লাগবে, তোমাদের দারুণ লাগবে, মানে সত্যি কথা ভালো তো লাগবেই। আর মক টেস্ট একদিন দিলে তোমার বারবার দিতে ইচ্ছে করবে, সেভাবে আমরা মক টেস্টগুলো সেট আপ করেছি সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টের মতো, কম্পিউটার বেসড টাইপের মতন করে। আর হচ্ছে গিয়ে আমাদের তো এমসিকিউ মানে মাল্টি চয়েস কোশ্চেনের ব্যাপারটা তো থাকছেই। চলো আজকে থাকা পরীক্ষাতে আসার মতন গুরুত্বপূর্ণ 36টা মানে 36-এর যে ক্লাস তার মধ্যে টোটালটা আমরা কিন্তু এক এক করে কভার করবো। দেখো একদম প্রথম প্রশ্নে আমরা চলে আসলাম। দেখো আমরা কিন্তু এর আগের দিন 15টা পর্যন্ত কমপ্লিট করেছে। 15 দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এবং এর উচ্চতা কত, এটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আমি তোমাদের শুরু করেছিলাম, মানে এক কথা টপিক ধরে এবার এইভাবে ধরে টপিক পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল থেকে শুরু করে যা টপিক ধরে পরীক্ষা আসার মতো সবটাই তোমাদেরকে কভার করবো। তাই তোমাদেরকে বলছি একদমই বিলম্ব করবে না, ঠিক আছে। উত্তরটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। তো দেখতেই পাচ্ছ কত উচ্চতাও দেওয়া রয়েছে 3636 মিটার, ঠিক আছে। এরপরে দেখো এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে এবং দার্জিলিং জেলায় অবস্থিত। তাহলে বুঝতে পারছো সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেবো, তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কি রয়েছে, সান্দাকফু ট্র্যাকদের মানে সেখানে যে বাসস্থানী মানে বাসীরা রয়েছে স্বর্গরাজ্য হিসাবে পরিচিত। এখান থেকে মাউন্ট এভারেস্ট যেটা কিনা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, দেখো কাঞ্চনজঙ্ঘা, তারপর হচ্ছে লোৎসে এবং যে মাকালু এর এক অপূর্ব প্যানোরামিক দৃশ্য দেখা যায়। তো বুঝতেই পারছো মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করবো। নেক্সট আমরা চলে আসবো এখান থেকে। দেখো নেক্সট কি রয়েছে, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি, দীর্ঘতম সেটা হচ্ছে গিয়ে ভাগীরথী হুগলি নদী। এটি গঙ্গা নদীর একটি শাখা, দেখো গঙ্গা নদীটা তো এই বরাবর এসছে না, এই বরাবর এসে বাংলাদেশে পদ্মা নামে চলে গেছে। আর একটা হচ্ছে কি এই যে এটা ভাগীরথী হুগলি নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। এটা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এখানে এসে। তো বুঝতে পারছো সমস্ত ভিজুয়াল দেখাবো, সমস্ত ভিজুয়াল তোমাদের দেখাবো। অতিরিক্ত তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য কি রয়েছে, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে, যে মুর্শিদাবাদের ধুলিয়ানের যে জায়গাটা সেখান থেকে কিন্তু ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গ গঙ্গা এই শাখার মোট দৈর্ঘ্য প্রায় হচ্ছে 520 কিলোমিটার, ঠিক আছে। এই সেখান থেকে যে গেল এটা 520 কিলোমিটার, ঠিক আছে। তো সমস্তটাই তোমাদের অ্যানালাইসিস করবো, তোমাদের টেনশন নেওয়ার কোনো, পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা এখান থেকে পাবে। তাই তোমাদেরকে বলবো এক্ষুনি সিট বুকিং করে রাখো এই 74308859 এই 55 নাম্বার, এক্ষুনি তোমরা কিন্তু সিট বুকিং করে রাখতে পারো, ঠিক আছে। তো এইটাই বলার ছিল। দেখো এবার আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমাদের কিন্তু এখান থেকে দেওয়া হবে। দেখো 19 নম্বর, কোন নদীকে বাংলার দুঃখ সরো অফ বেঙ্গল বলা হয়, সেটা হচ্ছে দামোদর নদকে। কোন নদীকে, দামোদর নদকে, ঠিক আছে। এক সময় এই নদীর বন্যার ফলে ব্যাপক ক্ষতি হতো, ঠিক আছে, বলে এই নদের এরকম নাম দেওয়া হয়েছে বাংলার দুঃখ নামে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ দেখো এই যে বিষয়টা দেখতে পাচ্ছ, এই যে দামোদর নদী, ঠিক আছে। এবার দেখো এই নদের উৎপত্তি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে, ঠিক আছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য এই যে ডিভিসি প্রকল্প তৈরি হয়েছে। এই যে কি প্রকল্প, ডিভিসি, এই যে ডিভিসি প্রকল্প। কেন, জল বাদ না দিলে তো হবে না। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু চলে আসলাম। উত্তরবঙ্গের দীর্ঘতম প্রধান নদী কোনটা, মানে এগুলো পরীক্ষা ব্যাপক পরিমাণে এসে উত্তরবঙ্গের দীর্ঘতম এবং প্রধান নদী, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরে আর কি,
তিস্তা নদী। কি নদী? তিস্তা নদী। এই নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে সিকিমের জেমু হিমবাহের কাছে, সিকিমের জেমু হিমবাহ, সেই জেমু হিমবাহের কাছে অবস্থিত পাহনরি হিমবাহ থেকে এই নদী উৎপত্তি হয়েছে। প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে বলে দিচ্ছি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা এখান থেকে পাবে, তোমাদের নিশ্চিন্তে থাকো। আইসিডিএস এর জন্য স্পেশালি তোমাদের নাম্বারও দেওয়া রইলো, ঠিক আছে। তোমরা একদমই চিন্তা করবে না, সমস্ত বিষয়টা তোমাদের সাথে কিন্তু অ্যানালাইসিসও করে দিচ্ছি আমি, ডিটেলসে অ্যানালাইসিস করছি, যাতে এই দেখো নাম্বার 7430885959। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে কিন্তু আমরা পৌঁছে গেলাম। দেখো কোন নদী পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যকে প্রাকৃতিকভাবে পৃথক করেছে। আমাদের আসাম রাজ্য তো এই সাইডে রয়েছে না, এই পাশটা হচ্ছে আসাম রাজ্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পৃথক করেছে কে? সংকোষ নদী, মনে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, মানে ওইখানে দেখানো নদীটা এখানে দেওয়া আর কি, কারণ আসাম তো এই জায়গায়, তো এইখানে নদীটা আমাদের কে করেছে? সংকোষ নদী, জাস্ট এটা দেখানোর জন্য আর কিছুই না। সংকোষ নদী উত্তর ভুটান থেকে, ঠিক আছে, উত্তরে ভুটান, কেন এদিকে ভুটান রয়েছে, এই জায়গাটা ভুটান রয়েছে, ভুটান যে দেশটা থেকে উৎপন্ন হয়ে আসামের কাছে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ উপনদী। কি নদী? ব্রহ্মপুত্রের একটি গুরুত্বপূর্ণ উপনদীও কিন্তু এই সংকোষ নদী, ঠিক আছে। টোটালটা কিন্তু তোমরা অ্যানালাইসিস করে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ব্যাপক। আমি বলে তোমরা কথা দিয়েছি যে তোমাদের টপিক ওয়াইজ একদম ক্লিয়ার করে দেবো, তোমাদের পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না আমাদের এখান থেকে, ঠিক আছে। তাই তোমরা এখনই সিটটা বুকিং করে রাখো। তোমাদের বারবার বলছি 7430885955 অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে। তোমাদের যদি কোথাও ডাউট হয় সেটাও তোমরা শুনেও নিতে পারবে, আমাদের অফিসিয়াল নাম্বারে সমস্ত যোগাযোগ করে নিতে পারবে। অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে, মক টেস্টের ব্যবস্থা রয়েছে, আইসিডিএস এর যা প্রয়োজন সবটাই তোমাদের কিন্তু আমাদের এখান থেকে কভার আপ করবো একদম নিশ্চিন্তে। এতদিন ধরে ক্লাস চলছে, যারা প্রথমে ভর্তি হয়েছে তারা কিন্তু খুব সুন্দর করে ক্লাসগুলো পাচ্ছে, ঠিক আছে। তাই বিলম্ব করবে না, কেন আগে থেকে পড়াশোনা না করলে পরবর্তীকালে তো সমস্যা হয়ে যাবে, তাই না। তো চলো আমরা নেক্সট চলে যাবো পরবর্তী ভালো প্রশ্নের কাছে, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ মালভূমি, ঠিক আছে। উচ্চতা কত? 677 মিটার। তাহলে কে রয়েছে? গোর্গাবুরু, ঠিক আছে। এটি পুরুলিয়া, বলো পুরুলিয়া জেলা তোমাদের কার কার বাড়ি রয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, পুরুলিয়া জেলা তোমাদের কার কার বাড়ি রয়েছে। জেলার অযোধ্যা পাহাড়ে কিন্তু অবস্থিত এটি, ঠিক আছে। আচ্ছা, অতিরিক্ত তথ্যের মধ্যে কি এই অঞ্চলটি স্থানীয় আদিবাসী সংস্কৃতি এবং পর্যটনের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানকার রুক্ষ প্রকৃতির অরণ্য, ঠিক আছে, রুক্ষ প্রকৃতি অরণ্য। তো কেন ওখানে এমনি পুরুলিয়া অঞ্চলে গ্রীষ্মকালের যে ব্যাপারটা থাকে, প্রচণ্ড গরম থাকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো এখান থেকে। দেখো 23-24 পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বৃষ্টিপাত হয়, বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে আলিপুরদুয়ার। বিশাল বৃষ্টি হয়, বিশাল বৃষ্টি। তোমাদের কার কার বাড়ি রয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আলিপুর জেলার বক্সাদুয়ার সে অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের, ঠিক আছে। বৃষ্টিপাতের এখানকার যে বৃষ্টিপাতটা হয় সেটা বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 500 সেন্টিমিটারের বেশি, মানে বুঝতে পারছো, মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়। দেখো চলো পরবর্তী আরো প্রশ্ন 23-24 একটা দেখো, পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে কম বৃষ্টিপাত হয়? এটা বেশি বৃষ্টিপাত হয়, এটা কম বৃষ্টিপাত, এটা হচ্ছে বীরভূম জেলায় ময়ূরেশ্বর অঞ্চলে। তোমাদের ময়ূরেশ্বর বীরভূম জেলা কার কার বাড়ি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। অতিরিক্ত তথ্যের মধ্যে কি, যে বার্ষিক গড় বৃষ্টিপাত এখানে শুধুমাত্র 95 সেন্টিমিটারের কাছাকাছি, মানে বৃষ্টি হয় না বললেই চলে। এখানে কোথায় 500 আর শুধুমাত্র 95, প্রায় 100-র আশেপাশে। চলো মানে একদম খরা অঞ্চল, রোদ মানে বৃষ্টি হতেই চায় না, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে। পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধান কি প্রকৃতির? আমাদের যে পশ্চিমবঙ্গের যে জলবায়ুটা কি প্রকৃতির? আমাদের ক্রান্তীয় মৌসুমী প্রাকৃতির, ঠিক আছে, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির কিন্তু জলবায়ু। তো বুঝতেই পারছো, মৌসুমী জলবায়ু। তো এইভাবে ঢোকে দেখো, এটা তোমাদের পশ্চিমবঙ্গ দেখতেই বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এইটা পুরো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুটাই ঢোকা হয়, ঠিক আছে। চলো আরো গুরুত্বপূর্ণ দেখবো, বঙ্গোপসাগর থেকে, যে আমাদের এটা তো বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এটা বঙ্গোপসাগর। এই যে দীঘা, এখানে দীঘাতে যাও তোমরা অনেকে ঘুরতে, ঠিক আছে। তো এই যে বঙ্গোপসাগর, এখান থেকেই এই অ্যাঙ্গেলে কিন্তু মানে আমাদের যে আবহাওয়াগুলো ঢুকে। দেখো আর বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম, কারণ কি দেখো ভালো করে জিনিসটা যদি খেয়াল করো, আমি একটা জিনিস দেখাবো তোমাদের, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, 1 সেকেন্ড। এটা তো উত্তর দিক, কোনো একটা মানচিত্রের এগুলি কি হয়, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক হয়, এদিকটা পূর্ব দিক হয়, তাই তো, আর এটা হচ্ছে পশ্চিম দিক হয়। তাহলে কি হলো,
এই বরাবর ঢুকছে না, এই অ্যাঙ্গেলে ঢুকছে না। দেখো এই যে দক্ষিণ পশ্চিম, তার জন্য বলছি দক্ষিণ পশ্চিম এই বরাবর ঢুকছে, এই যে দক্ষিণ পশ্চিম, ঠিক আছে, এই এরিয়া বরাবর ঢুকছে, এদিকে ঢুকছে, এদিকে ঢুকছে, এই অ্যাঙ্গেলগুলো দেখতেই পাচ্ছ। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এই রাজ্যের প্রধানত বৃষ্টিপাত ঘটে, যা এখনকার কৃষিকাজের মূল ভিত্তি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে অ্যাঙ্গেলটা সমস্ত রকম তোমাদের আলোচনা করে দিলাম। দেখো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কী রয়েছে, বর্তমানে প্রশাসনিকভাবে পশ্চিমবঙ্গের মোট কটি জেলা রয়েছে? ভালো করে বুঝবে, কটা? 23টি জেলা। ঠিক আছে, আচ্ছা সব থেকে লাস্ট কে হলো? পশ্চিম বর্ধমান। এই দেখো এই যে এই পশ্চিম বর্ধমানটা হয়েছে লাস্ট, এই বর্ধমানের মধ্যে এই পশ্চিম বর্ধমানটা সবার লাস্ট হয়েছে। ঠিক আছে, পশ্চিম বর্ধমান হলো 23তম নবীনতম জেলা। ঠিক আছে, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, তো আমরা নেক্সট চলে যাবো কি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে। 7ই এপ্রিল, কত এপ্রিল? 7 এপ্রিল 2017 তারিখে, মানে 2017 তারিখে বর্ধমান জেলাকে বিভক্ত করে এই নবীনতম পশ্চিম বর্ধমান জেলাটি আত্মপ্রকাশ করে। ঠিক আছে, চলো আমরা আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে কিন্তু পৌঁছে যাব। দেখো এখানে কি রয়েছে, তরাই ও ডুয়ার্স পরীক্ষায় ব্যাপক পরিমাণে আসে। তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন দুটি নদী ভাগ করে? ঠিক আছে, হ্যাঁ দুটি ভাগে ভাগ করে, মানে এক কথা তরাস আর ডুয়ার্স অঞ্চলকে কোন নদী দুটি ভাগে ভাগ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলছে, তিস্তা নদী। কি নদী? তিস্তা নদী, মনে রাখবে এই যে তিস্তা নদী। তিস্তার পশ্চিম দিকের অংশ তরাই, কেন আমরা একটু আগে তোমাদের দেখালাম, এটা উত্তর সাইড, এদিক দক্ষিণ সাইড, এদিক কি পশ্চিম সাইড। সেকেন্ড দাঁড়াও, এটা হচ্ছে কি পশ্চিম সাইড, আর এদিকটা কি পূর্ব সাইড। যে কোনো ম্যাপের এটাই হয়। ঠিক আছে, পূর্ব সাইড। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে কি বলছে, পশ্চিম দিকের অংশকে তরাই, যে পশ্চিম দিক না, ওটা পশ্চিম দিক না ম্যাপের, মানে নদী তো এই নিচের দিকে নামবে না, নিচের দিকে আসছে, উপরের দিকে তো আর যাচ্ছে না। তো এই তরাই অঞ্চল বলা হয় পশ্চিম দিকের অংশ, এবং পূর্ব যে এই নদীর এদিক পূর্ব দিকের অংশকে কি বলে, ডুয়ার্স নামে পরিচিত, অংশ নামে পরিচিত। দেখো তরাই শব্দের অর্থ হলো হচ্ছে গিয়ে স্যাঁতস্যাঁতে ভূমি, কি স্যাঁতস্যাঁতে ভূমি। আর ডুয়ার্স শব্দের অর্থ হলো কি দরজা বা ভুটানে প্রবেশ করার পথ, ভুটানে প্রবেশ করার দিক, কারণ ওদিকটাই ভুটানের যে রাস্তাটা রয়েছে, ভুটানের যে দেশটা রয়েছে। চলো নেক্সট আমরা দেখবো এখানে সুন্দরবনের প্রবেশদ্বার, গেটওয়ে অফ সুন্দরবন কাকে বলা হয়? সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং শহরকে বলা হয়। কি ক্যানিং শহরকে। এই যে দেখতে পাচ্ছ সুন্দরবন কে কে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, দেখো এই যে ক্যানিং শহরটি মাতলা নদীর তীরে অবস্থিত। এই নদীটা কি মাতলা নদী। কি নদী? মাতলা, মনে রাখবে মাতলা নদীর তীরে অবস্থিত। সুন্দরবনের ভ্রমণের জন্য পর্যটকরা মূলত এই পথটি ব্যবহার করে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের টোটালটা আমি এবার দেখো, একটা জিনিস তোমরা কনফিউজ হয়ে যাবে না কিন্তু। ঠিক আছে, এই ডিটেলসে তোমাদের পড়াচ্ছি, তারপরে তোমাদের যারা কোর্স নিচ্ছ, তোমাদের কোর্স যারা নেবে, তোমরাই কিন্তু এমসিকিউটা পাবে, মানে মক টেস্টের মধ্যে এমসিকিউটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে, তোমাদের চিন্তা নেই। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে। কি রয়েছে এখানে আমরা দেখবো এক করে, যে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা, খুব আসে পরীক্ষা, ধানের গোলা বলা হয়? পূর্ব বর্ধমান। কি পূর্ব বর্ধমানকে একদম ভীষণ পরিমাণে ধানের চাষ হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয়। দেখো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কি রয়েছে, সমুদ্রের অববাহিকার অত্যন্ত উর্বর পলিমাটি এবং যে উন্নত সেচ ব্যবস্থার কারণে এই অঞ্চলে যে কৃষিকাজ এত উন্নতি হয়েছে আর কি, উন্নত। চলো নেক্সট আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে। বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট পশ্চিমবঙ্গ কোন অঞ্চলে দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য কোন অঞ্চলে দেখা যায়? সেটা কোথায়? সুন্দরবন অঞ্চলে। একটু আমি সুন্দরবন প্রশ্ন বললাম না, সুন্দরবন অঞ্চলে প্রধানত দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলার পরগনার দক্ষিণাংশে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু অবস্থিত। দেখো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, মানে এই জিনিসটা 1987 সালে ইউনেস্কো, এই যে ওয়ার্ল্ড যে ইউনেস্কো যে ব্যাপারটা রয়েছে, ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় এবং যে অভূতপূর্ব জীব বৈচিত্র্যের জন্য কিন্তু সেটাকে মানে চিহ্নিত করে। চলো আবার গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে চলে যাবো। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, সেটা কি, যে আমরা যে আজকে যে ক্লাসটা মানে করলাম, তো তার একটা কিছু গুরুত্বপূর্ণ জিনিস। দেখো
সান্দাকাপুর উচ্চতা কত আমরা দেখলো 3636 মিটার সর্বোচ্চ শৃঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকাপু 3636 কিলোমিটার, কিলোমিটার না সরি মিটার, মহেশখালী মিটার। চলো, তিস্তা নদী ত্রাসের নদী বলা হয়। তরাই এবং ডুয়ার্স এ বিভক্ত রয়েছে। তরাইটা হচ্ছে গিয়ে পশ্চিম আর ডুয়ার্স হচ্ছে গিয়ে পূর্ব দিকটা ছিল। এবার ওই যে পূর্ব বর্ধমান কি ধানের গোলা বলা হয়। গুরুত্বপূর্ণ পাঠের মধ্যে একটা রয়েছে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে বা ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। এই যে গোর্গাবুরু হচ্ছে কি মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, মানে মালভূমির সর্বোচ্চ। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম। আর তোমাদেরকে একটা কথাই বলে দেবো এই মুহূর্তে, যে তোমরা যারা আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলছি তাতে তোমাদের সুবিধা হয়ে যায়, ঠিক আছে? সেটা কি, যে তোমরা কি পাবে মক টেস্ট, ঠিক আছে? তোমরা কিভাবে মক টেস্ট পাবে, তোমরা কন্টিনিউ কিভাবে মক টেস্ট পাবে, ঠিক আছে? এবার দেখো এর পাশাপাশি কি পাচ্ছ, তোমরা ম্যাথ পাচ্ছ, ঠিক আছে? ম্যাথটাকে তোমাদের ধরে ধরে শেখানো হচ্ছে। এখানে দীর্ঘদিন থেকে তোমার মানে অঙ্কের প্রতি যে ভয়টা রয়েছে সেটা তোমাদের কাটানো হচ্ছে এবং সঠিকভাবে তোমাদেরকে গাইড করা হচ্ছে। এর পাশাপাশি মানে এক কথা আইসিডিএস এর জন্য যা যাবতীয় প্রয়োজন সবটাই তোমাদের এখান থেকে ক্লাস করানো হবে, টোটালটাই দায়িত্ব সহকারে। কোনো অ্যাপসের জটিলতা রাখা হবে না, সিম্পল ওয়ের মাধ্যমে তোমাদেরকে শেখানো হবে। তো তোমরা এই নম্বরে যে 74308859 এই নম্বরে এক্ষুনি যোগাযোগ করে তোমরা কিন্তু সিটটা বুকিং করে নাও। মানে যত তাড়াতাড়ি ভর্তি হবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে ভালো। তার জন্য স্পেশালি তোমাদের প্রত্যেককে বলবো বিলম্ব না করে তোমরা ভালো করে যদি ক্লাস করতে চাও, আইসিডিএস এর জন্য যদি ভালো করে ক্লাস করতে চাও, তাহলে বিলম্ব না করে এক্ষুনি তোমরা কিন্তু সিট বুকিং করে নাও। তাহলে এই ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।